চলুন আজকে আমরা জামাতে ইসলামের কিছু আমলনামা দেখে আসব। 24-এর অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত, অর্থাৎ তফসিল ঘোষণা হওয়া পর্যন্ত এই যে 1.5 বছরের মতো সময়, এই 1.5 বছরের মধ্যে রাজনীতির মাঠে জামাতে ইসলাম কি কি দাবি তুলেছিল, কি কি প্রস্তাব রেখেছিল, অন্তর্বর্তীকালীন সরকার এবং অপোজিট রাজনৈতিক দলগুলোর প্রতি কি কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, কি কি হুমকি ধামকি দিয়েছিল, এবং তাদের সেই দাবি, তাদের সেই প্রস্তাব, তাদের চ্যালেঞ্জ, তাদের হুমকি ধামকি কতটুকু টিকলো, কতটুকু ব্যর্থ হলো, তাদের অর্জন কি, তাদের বিসর্জন কি, তারা কি পেল, কি হারালো, সেই বিষয় নিয়ে এই জামাত শিবিরের যে প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লায় রেখে আজকে একটু মেজারমেন্ট করার চেষ্টা করি। 1 নম্বর, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই জামাত শিবির টোটাল অভ্যুত্থানের মালিকানা চেয়ে বসলো, মালিকানা দাবি করে বসলো যে এই অভ্যুত্থান তারাই ঘটিয়েছে, এর পিছনে শুধু তারাই ছিল, আর কেউ না। কি দর্শক শ্রোতা, আমার মুখের কথা বিশ্বাস হয় না, তাই তো? চলুন এভিডেন্স সহকারে আমরা একটু দেখি। সমন্বয়কদের ভেতরে 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা। কথা নেই, বার্তা নেই, তথ্য নেই, প্রমাণ নেই, হুট করে এসে এক বিশাল ওয়াজ মাহফিলের ময়দানে বলে দিলেন যে 152 বা 158 জন সমন্বয়কের মধ্য থেকে 108 জনই শিবিরের পরীক্ষিত নেতা ছিল। ফলাফলে আমরা কি দেখলাম? অন্যতম একজন ছাত্র সমন্বয়ক আবু বাকের মাজুমদার তিনি বলেই ফেললেন যে এরা ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়া পর্যন্ত সব সময় মিথ্যাচার করে। কি বুঝলেন তাহলে? এই যে 1 নম্বর পয়েন্ট, তারা অভ্যুত্থানের দাবিদার হয়ে বসলো, সেক্ষেত্রে তাদের ফলাফল কি সফলতা বলবেন না ব্যর্থতা বলবেন? তাদের পজিটিভ সাইডে আছে তাদের রেজাল্ট, না নেগেটিভ সাইডে? আমার মনে হয় নেগেটিভ সাইডে চলে গেছে। এবার আসি 2 নম্বর পয়েন্ট। এই যে তারা অভ্যুত্থানের স্টেক হোল্ডার বা বড় দাবিদার হয়ে বসলো, সেক্ষেত্রে তারা বলল যে এই অভ্যুত্থানের বা এই জুলাইয়ের একটা ঘোষণাপত্র লাগবে। এনসিপি, যারা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এই সমন্বয়কদের দল, তাদের পাশাপাশি জামাত শিবিরও এটা চাইলো, এবং এটা চাইতে গিয়ে তারা একই দিনে কর্মসূচি রেখেছিল ম্যাটিকুলাস ডিজাইন ওয়েতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রোগ্রাম রেখেছিল এই জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য শহীদ মিনারে, আর শিবির একটা প্রোগ্রাম রেখেছিল সোহরাওয়ার্দী উদ্যানে, এবং তাদের ভিতরে একটা ইন্টার কানেকশন ছিল, যেটা পরবর্তীতে সংবাদে এসেছিল যে সকালবেলা শিবিরের প্রোগ্রাম শেষ করার পরে, সকাল থেকে দুপুর পর্যন্ত, এরপরে তাদের যে ম্যান পাওয়ার বা জনবল আছে, এই শিবির জামাতের সব জনবল বিকেলবেলা গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হবে শহীদ মিনারে। তো শেষ পর্যন্ত সেই দিন তো আর জুলাই ঘোষণাপত্র হলো না, এই বিষয়ে আপনারা জানেন। কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার পর যখন এসে সেই জুলাই ঘোষণাপত্র হলো, তারপরে আমরা দেখলাম জামাত থেকে বলা হলো জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামাত। তার মানে এই জুলাই ঘোষণাপত্রের 2 নম্বর পয়েন্টে এসেও যে জামাত যে নেগেটিভ পর্যায়ে রয়েছে সেটা তারাই বলে দিয়েছে, তারা হতাশ। এবার আসি দর্শক শ্রোতা 3 নম্বর পয়েন্টে। হঠাৎ করেই জামাত মানে পরীক্ষিত দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করলো, মুক্তিযুদ্ধের অন্যতম ধারক বাহক এবং সৈনিক হওয়ার চেষ্টা করলো তারা। চলুন দেখি কি বলেছিল। এদেশের পরীক্ষিত 2টা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম। সেনাবাহিনী পরীক্ষিত দেশপ্রেমিক নির্দ্বিধায়, বাট জামাতে ইসলাম কোন দিন মানে দেশপ্রেমিক হয়েছিল, এবং সেটা পরীক্ষিত দেশপ্রেমিক মানে কোন পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিল? এখানেই শেষ না, দেখুন এই জামাতের আমির সাহেবই এর পরে আরেকটা বক্তব্য রেখেছিল, সেটা একটু আমরা শুনে আসি। ইয়েস, জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল। এটা কোনো রাজনীতিতে অপরাধ না, তখন না, এটা রাজনীতিতে কোনো অপরাধ না, বাট আমার প্রশ্ন হলো যেই জামাতে ইসলামী এক পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল 1971 সালে, সেই পাকিস্তানি আবার পরীক্ষিত দেশপ্রেমিক হয় কি করে? এই হিসেব আমার এই ছোট্ট মাথায় ঢুকছে না। দর্শক শ্রোতা, আপনাদের মাথায় ঢুকছে কিনা? একই সাথে এই আমির সাহেব আবার আরেকটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে 71-এর স্বাধীনতা যুদ্ধে বিরুদ্ধে ছিল না জামাত। মানে বুঝেন যে 1971 সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে জামাত যে কত স্ট্যান্ডবাজি করতেছে, কতটা আয়নাবাজি করতেছে।
আচ্ছা, আপনারা একটা দল এক সময় বলতেছেন আমরা এক পাকিস্তানের পক্ষে ছিলাম, তার মানে আপনারা বাংলাদেশের স্বাধীনতা চাননি। তাহলে আবার সেই মুখে এসেই কেমনে বলেন যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে ছিলাম না স্বাধীনতার যুদ্ধে? মানে আপনারা কোন পক্ষে ছিলেন? মানে কতক্ষণ স্ট্যান্ডবাজি করতেছেন যে আমরা বাংলাদেশের পক্ষে ছিলাম, বাংলাদেশের স্বাধীনতা চাচ্ছি। বা দেখবেন যে টকশোতে বিভিন্ন জামাতের নেতাকর্মীরা এটাও বলার চেষ্টা করে যে একমাত্র জামাতের ধারক বাহক, অরিজিনাল ধারক বাহকই নাকি জামাত। তো দর্শক শ্রোতা, এই যে 3 নম্বর পয়েন্টটা, যে তারা পরীক্ষিত দেশপ্রেমিক হয়ে যাচ্ছে, তারাই বাংলাদেশের এই স্বাধীনতার অন্যতম ধারক বাহক হয়ে যাচ্ছে, এই স্ট্যান্ডবাজি, এই স্ট্যান্ডবাজিতে তাদের ফলাফল দাঁড়িপাল্লায় রেখে তাদেরকে পজিটিভে রাখবেন না নেগেটিভে রাখবেন? আমার কাছে মনে হয় এটি নেগেটিভে গেছে জনগণের কাছে, দেশবাসীর কাছে। তাই একটা পর্যায়ে এটি নিয়ে সমালোচনায় পড়তে পড়তে এই জামাতের আমিরকে এসে একটা সাধারণ ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছে, যদিও সেই ক্ষমাটি তিনি চেয়েছেন দেশের বাহিরে। এবং পূর্ববর্তী তাদের পূর্বপুরুষরা যেই ভাষায় যেই ঢঙে একটা গায়ে বানা ক্ষমা চেয়েছে, কোনো অপরাধের কথা উল্লেখ নেই, কি অপরাধ করেছে তা তারা জানেন না। যদি অপরাধ করি, হয়তো যদি করে থাকি, যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, এই যে ছলছাতুরির একটা ক্ষমা চাওয়া, সেই ক্ষমাও পর্যন্ত তাকে চাইতে হয়েছে। এবার আসি 4 নাম্বার অপশনে। এরপরে হঠাৎ করেই জামাতের পক্ষ থেকে দাবি করা হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, জাতীয় নির্বাচন পরে। চলুন তাদের কয়েকটা বক্তব্য আমরা একটু শুনে আসি। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। মানে স্থানীয় সরকার নির্বাচন তারা আগে চাচ্ছে। এরপরে আরেকটা বক্তব্য শুনে। আমরা বললাম স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কারণ চেয়ারম্যান মেম্বার ফলাই গেছে, মানুষের দুর্ভোগ বাড়ছে। যত আগে নির্বাচন হবে মানুষের দুর্ভোগ কমবে। এটা তো পাওয়া বুঝে, ফজু পাগলা ছাড়া আর সবাই বুঝে। ফজলু পাগলা ছাড়া সবাই বোঝে। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারাও বুঝেন, আমরাও বুঝি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে অবস্থা ছিল, তাতে স্থানীয় সরকার শৃঙ্খলাটা ভেঙে গিয়েছিল। সেক্ষেত্রে একটা স্থানীয় সরকার দরকারও ছিল। কিন্তু কথা হলো যে জামাত যেই যেই দাবি করেছে, প্রস্তাব রেখেছে, তা যে অন্যায় আমি তা বলছি না, তা যে অমূলক তা বলছি না, অযৌক্তিক তা বলছি না। আমি বলতে চাচ্ছি যে সেই দাবির পক্ষে, সেই প্রস্তাবের পক্ষে জামাত অটল থাকতে পারছে কতটা, নাকি একটা পর্যায়ে গিয়ে রাজনীতির খেলায় তাদেরকে সেখান থেকে সরে আসতে হয়েছে, সেই হিসাবটা আজকে করব। তাদের এই দাবিটা অমূলক ছিল না, অযৌক্তিক ছিল না, কিন্তু এই দাবিতে তারা অটল থাকতে পারছে কিনা সেটা একটু দেখব। এরপরে দেখুন তাদের যদি আরেকটা বক্তব্য আমরা একটু দেখি, যেহেতু তাদের অন্যতম আর এক মিত্র হলো চরমনাইর পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের একটা বক্তব্য। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হওয়ার ব্যাপারে এটা আমরা ঐক্যমতে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ আপনারা ঐক্যমত্যে পৌঁছেছেন, সবকিছুই ঠিক আছে। কিন্তু এখন লাস্টে গিয়ে আমরা যেটা দেখব সেটা হলো, আমরা এখন স্থানীয় নির্বাচনের কথা বলছি না, কারণ এটা সম্ভব নয়। এই সময়ের ভিতরে আমরা অবাস্তব কোনো দাবি কোনোদিনই পেশ করিনি, করব না। হ্যাঁ, হঠাৎ করে এমন একটা বাস্তবিক এবং যৌক্তিক দাবি জামাত ইসলামের কাছে অযৌক্তিক হয়ে গেল কেন জানি না, বাট তারা সেখান থেকে সরে দাঁড়ালো। তাহলে এই 4 নাম্বার পয়েন্টে এসে দর্শক শ্রোতা আমরা দেখতেই পাচ্ছি দাঁড়িপাল্লার মাপকাঠিতে জামাত নেগেটিভ সাইডে রয়েছে, জামাত এখানে ব্যর্থ হয়েছে। এরপরে আসি 5 নাম্বার পয়েন্টে। 5 নাম্বার পয়েন্টে জামাত গণভোট চেয়েছিল, গণভোট না, তারা পিআর পদ্ধতি চেয়েছিল, যে পিআর পদ্ধতির নির্বাচন তাদের লাগবেই। তো তাদের মুখ থেকে আমরা একটু শুনে আসি যে পিআর এর পক্ষে তারা কি বলেছিল। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলতে চাই, আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান, তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে। আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। পিআর পদ্ধতি ছাড়া বাংলার মানুষ কোনো নির্বাচন গ্রহণ করবে না। বেশ ভালো প্রস্তাব রেখেছেন, কিন্তু কথা হলো এটাই কতদিন আপনারা অটল থাকতে পেরেছেন সেটা দেখার বিষয়। যদি আরেকটা বক্তব্য তাদের যে অন্যতম অ্যালায়েন্স চরমনাই রয়েছে তার কাছ থেকে একটু শুনে আসি। নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের
বাবারে বাবা, এই হুজুরের চিল্লা পাল্লা শুনলে আসলে একটু রিল্যাক্স। আবার একটু শুনে আসি যে ইনি কি বলছে, চলুন। নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্বাচন। বাংলার জমিনে নির্বাচন হতে পারবে না। পিআর পদ্ধতি ছাড়া বাংলার জমিনে কোনো নির্বাচন তারা হতেই দেবে না। যদি পিআর না হয়, পিআর তাদের লাগবেই। এছাড়া চলুন আমির সাহেবের মুখ থেকেও একটু পিআর সম্পর্কে শুনে আসি। আমরা আগামী নির্বাচনটা পিয়ার ভিত্তিতে করতে চাই, যেটা ইতিমধ্যেই আমরা বলেছি, আপনারা জানেন কেন চাই সেটাও আমরা বলেছি আপনারা। ওকে, তারা পিআর পদ্ধতি নিয়ে এই যে হাক ঢাক বা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া বা এটা করলো, তো হঠাৎ করে পিআর পদ্ধতির কথা এই জামাত চরমনাইয়ের মুখ থেকে বা তাদের যে 8 দলের সমমনা যুগপৎ কর্মসূচি তাদের মুখ থেকে কেন যেন এখন আর শোনা যাচ্ছে না। তার মানে পিআর থেকে কি তারা সরে গেল নাকি দর্শক শ্রোতা? যদিও ঘোষণা দিয়ে সরেনি মনে হয়, যেমন স্থানীয় নির্বাচনে যেমন ঘোষণা দিয়ে সরেছে, এটার ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তো এখানে দাঁড়িপাল্লায় রেখে আপনারা রেজাল্টটা কি দিবেন যে পিআর এর পদ্ধতিতে জামাত চরমনাই বা তাদের 8 দলের যুগপৎ কর্মসূচি হঠাৎ করে যে চুপ হয়ে গেছে বা নির্বাচনের তফসিলও ঘোষণা হয়ে গেল, তাহলে পিআর পদ্ধতি আর নেই? তার মানে এখানেও জামাত ব্যর্থ। এরপরে আসি 6 নম্বরে। এই পিআর এর পরে তারা যেটা দাবি করে বসলো সেটা হলো সংস্কার এবং জুলাই সনদ লাগবে। তো এই সংস্কার আর জুলাই সনদ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা একের পর এক চলতেছিল। কোনো দল চাচ্ছে, কোনো দল চাচ্ছে না। এনসিপি, এই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার দাবিদার এনসিপি একটা পর্যায়ে গিয়ে বলল, কিছু শর্ত দিল যে এই শর্ত পূরণ না হলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। এরপরে দেখলাম জামাতে ইসলামও সেই শর্তের মানে সেই এনসিপির শর্তের সাথে তারাও কিছু শর্ত দিল। জামাত ইসলাম শর্ত দিয়ে বলল তারাও স্বাক্ষর করবে না, বলল পিআর ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জামাত, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জামাত। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো পরের দিন সকালবেলা, রাতেও বলেছে এই কথা, কিন্তু পরের দিন সকালবেলা গিয়ে দেখা গেছে জুলাই সনদে স্বাক্ষর করেছে জামাতে ইসলামী, বাট সেক্ষেত্রে তারা নিজেরাই গিয়ে স্বাক্ষর করে এসেছে। এনসিপিকে নিয়ে যাওয়া বা এনসিপিকে জানানো তাদের প্রয়োজন মনে করেনি তারা। তাই এনসিপির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছিল এনসিপি, সেটা হলো কিছু দল প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করেছে। দ্যাট মিনস প্রতারক বলছে এনসিপি জামাত ইসলামকে। তো এই যে প্রতারক বা বেইমানের তকমাটা পেল জুলাই সনদের স্বাক্ষরকে কেন্দ্র করে জামাত চরমনাই, এই তকমাই শেষ না, এর চেয়ে আরো বড় একটা তকমা তাদেরকে পেতে হয়েছে। সেটা কি, চলুন আমরা একটু দেখে আসি। যারা জামাত শিবির করে না তাদের ওদিকে সেই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করছে, সেটা বিএনপি পন্থী লোকজন ক্ষোভ প্রকাশ করছে। কারণ আগের রাত, এমনকি সেদিন মনে হয় সকালবেলাও বলেছে যাচ্ছে তারা যাবে কিন্তু স্বাক্ষর করবে না। এরপর হচ্ছে আইনি ভিত্তি না পেলে এটাতে স্বাক্ষর করবে না, এই ধরনের কথা। আবার পিআর ছাড়া স্বাক্ষর করবে না, এই ধরনের কথা আগের রাত সেদিন সকালেও বলেছে। আমরা এই ধরনের কথা বলতে দেখতাম যে হচ্ছে এরশাদকে, জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি ছিলেন, 2014 সালে সকালে নির্বাচনে যাব, বিকালে দুপুরে যাব না, আবার বিকালে যাব, এই ধরনের কথা বলে। এরশাদ সাহেব 2014 সালে বলতো সকালে নির্বাচনে যাব, বিকালে বলতে যাব না, আবার রাতে বলতো যাব। সেম মানে লেভেলে ফেলে দিয়েছে এই এনসিপি থেকে জামাত ইসলামকে, যে জামাত ইসলামও রাতে বলে এক কথা, সকালে বলে আর এক কথা, দুপুরে বলে গিয়ে আর এক কথা। তাহলে দর্শক শ্রোতা, এই যে জুলাই সনদে স্বাক্ষর করা কেন্দ্র করে এই 7 নাম্বার মানে 6 নাম্বার পয়েন্টে এসে মানে দাড়িপাল্লার মেজারমেন্টে কি মনে হচ্ছে যে জামাত এখানেও ব্যর্থ হলো? এরপরে আসি 7 নাম্বার। জুলাই সনদে যা হওয়ার তা তো হয়ে গেল। 7 নাম্বারে এসে গণভোট আগে হতে হবে, নির্বাচন পরে গণভোট আগে। এই বিষয় নিয়ে আমরা দেখলাম তারা অনেক কথা বলেছে। জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট হতে হবে, তা না হলে এটা মূল্যহীন হয়ে পড়বে, আমির সাহেব বলেছিল। এছাড়া যদি আমরা একটু দেখি, আরো বলেছে যে সংবিধান অনুযায়ী গণভোট না হলে 29 সালে নির্বাচন হবে, জামাতের নেতা আজাদ সাহেব বলেছিল। এছাড়াও যদি আমরা একটু দেখি, আরো বলেছিল যে যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না তারা জনগণের উপরে আস্থা হারিয়েছে। তো আমরা একটু দেখবো যে আস্থাটা শেষ পর্যন্ত কারা হারিয়েছে। এছাড়া আমরা যদি অন্যতম একজন মাওলানা মামুনুল হক সাহেব, তার হুমকি ধামকিটা আমরা একটু দেখি। তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন
ও গণভোট ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হতেই দেয়া হবে না। বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দিবে না, গণভোট আগে লাগবে। চলুন তাদের কিছু বক্তব্য শুনে আসি এই বিষয়ে। তাদের মুখ থেকে তারা যে হুমকি দামকি গুলো দিয়েছিল, সেই আগে গণভোট চাওয়ার ক্ষেত্রে তারা কি কি হুমকি দামকি দিয়েছে। জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, নাহলে সেটা অবৈধ নির্বাচন হবে। আজকে জুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চাই, তারপর জাতীয় নির্বাচন চাই। বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব, আপনি গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন। বাস্তব দাবি। এই হুজুরে এমন চিল্লাপাল্লা শুরু করে হার্টবিট বেড়ে যায়, মানে এমন আন্দোলন ডাক দিবে, এমন আন্দোলন ডাক দিবে যে গণভোট আগে দিতে বাধ্য হবে ডক্টর ইউনূসের সরকার। এরপরে যদি আমরা একটু দেখি যে আর কি কি বলেছে। এই সরকার জামাতের মতে অবৈধ, তাই গণভোট দিয়ে আগে সরকারকে বৈধ করতে হবে, তারপরে জাতীয় নির্বাচনের চিন্তা করতে হবে। চলুন আর কি কি বলেছিল একটু শুনে আসি। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। খাইছে, ডিক্লার দিয়ে ফেলছে আমির সাহেব, 26 সালে কোনো নির্বাচন নাই যদি জুলাই সনদ না মানেন বা গণভোট আগে না দেন। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর্থ থাকবো। মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। মুক্তিকামী জনগণের দাবি যে গণভোট আগে দিতে হবে জাতীয় নির্বাচনের আগে। এরপরে চলুন আরো একটি বক্তব্য শুনে আসি। গণভোট ছাড়া বাংলার মাটিতে আর কোনো কিছুই হতে দিবে না। এই যে, আচ্ছা কোন হুজুর আপনারা চিনেন, আমি আর কিছু না বললাম। এরপরে এই যে অবস্থা গণভোট নিয়ে, তাহলে শেষ পর্যন্ত এই গণভোট নিয়ে এত হুঙ্কার চরমনাই জামাত তাদের মিলে, কিন্তু শেষ পর্যন্ত এসে আমরা যেটা দেখলাম সেটা রীতিমতো অবাক হওয়ার মতো। দেখুন কি বলেছে, নির্বাচনের দিনই গণভোট একই সাথে হবে, এই শর্তে রাজি হয়েছে জামাত সহ 8 দল। কি অবস্থা দর্শক শ্রোতা, মানে কোথায় জামাত চরমনাইয়ের সেই হুঙ্কার, এই বাংলার মাটিতে আর কিছু হতেই দেয়া হবে না, এই বাংলার মাটিতে গণভোট না হলে নির্বাচন 26 সালে হবে না, 29 সালে গিয়ে হবে। তো কই সেই মানে জামাত শিবিরের বা চরমনাইয়ের বা তাদের সেই 8 দলের যুগপত যে জোট অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের হুমকি ধামকি কই গেল? হঠাৎ করে তারা কেন পিছু হটলো এখানে? তার মানে দর্শক শ্রোতা 7 নাম্বার পয়েন্টে এসেও আমরা দেখলাম তারা নেগেটিভ পজিশনেই আছে। এবার আসি আরো 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই 3টা পয়েন্টে এখন পর্যন্ত জামাতের কোনো নেগেটিভ সাইটে আসা বা পিছু হটে আসা দেখছি না। এখানে তাদের পজিটিভ একের পর এক বেড়েই চলছে। সেই 3টা পজিশন মানে পয়েন্ট কি? 8 নাম্বার পয়েন্ট, যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু রাকসু চাকসু, সেই নির্বাচনগুলোতে জামাতের অবস্থানটা কি? 4 বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয় জয়কার, তাদের ভূমিধস বিজয় হয়েছে। এই মাত্র একটা পয়েন্ট পেলাম জামাত শিবিরের অভ্যুত্থানের পরে, যেটা এখন পর্যন্ত তাদের পজিটিভ পাল্লা ভারী আছে। এখানে তারা পজিটিভ নেগেটিভে যায়নি। এরপরে আসি 9 নম্বর পয়েন্টে, সেটা হলো এই জামাত শিবিরের বট বাহিনী, যেই বট বাহিনী গণহারে সোশ্যাল মিডিয়া এক আধিপত্য বিস্তার করে রেখেছে। এখানেও এখন পর্যন্ত তাদের কোনো নেগেটিভিটি বা সেখান থেকে সরে আসতে দেখা যায়নি। এই প্রচেষ্টা তাদের দিন বাই দিন বেড়েই চলছে। তাদের বিরুদ্ধে, তাদের মতের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে একের পর এক আক্রমণ করতে থাকবে। এই যে আমি আলোচনা করতেছি, কতটা আক্রমণের শিকার হব সেটা আমি মাথায় নিয়েই আলোচনা করতেছি। তো বট বাহিনীর ক্ষেত্রেও তাদের এই প্রচেষ্টা দিন বাই দিন বেড়েই চলছে। আর লাস্টে এসে 10 নম্বর পয়েন্ট যেটি বলবো, একদম সর্বশেষ পয়েন্ট,
সেটি হলো তারা যে ধর্মের অপব্যবহার করছে, বা জামাতের আমির বলছে তারা ধর্মের অপব্যবহার বা ব্যবহার এমন কিছুই করেনি, বরং তারা ধর্ম নিয়ে কাজ করছে। বলছে আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মকে ব্যবহার করি না। তো এই যে তাদের ধর্ম নিয়ে কাজ করা বা ধর্মের ব্যবহার করা বা ধর্মের অপব্যবহার করা, এক কথায় জান্নাতের টিকিট বিক্রি করা বা দাঁড়িপাল্লায় ভোট না দিলে ঈমান থাকবে কি থাকবে না, এই যে তাদের একটা প্রচার প্রসার, এখান থেকেও তাদেরকে পিছু হটতে এখন পর্যন্ত দেখা যায়নি। এটা তাদের দিন বাই দিন বেড়েই চলছে। কি দর্শক শ্রোতা, এগুলোরও এভিডেন্স দিতে হবে? এগুলো তো মনে হয় আপনারা অজস্র দেখতেছেন সোশ্যাল মিডিয়ায়। চলুন তারপরও ছোট্ট করে কয়েকটা এভিডেন্স না হয় দেখিয়েই দেই আমরা। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে হয়। আর দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা ওখানে চেষ্টা করতাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো? এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব। বহুত আলেম ওলামারা আছেন, খতিব আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছেন, যে যেখানে দাঁড়ান, সেটা মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। বেশ ভালো, এগুলো আর না বাড়াই, আলোচনা অনেক বড় হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা। শেষ পর্যায়ে এসে কনক্লুশনে যেটা বলতে চাচ্ছি, যে এই অভ্যুত্থানের পর থেকে নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত এই 1.5 বছরের মধ্যে জামাতের অ্যাক্টিভিটির, তাদের দাবি, তাদের প্রস্তাব, তাদের হুমকি ধামকি, তাদের হুঙ্কারের 10টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম। প্রথম 7টা পয়েন্টই আমরা দেখেছি জামাত চরমনাই, তাদের 8 দলের যুগপত অ্যালায়েন্স, তারা নেগেটিভে রয়েছে, তারা এখানে ব্যর্থ হয়েছে, তারা বিসর্জন দিতে হয়েছে তাদেরকে, তারা তাদের দাবির পথে, তারা তাদের এই প্রস্তাবে, তাদের হুঙ্কারে তারা অটল থাকতে পারে নাই। পরিস্থিতির মুখে বা তাদের দাবিগুলোকে অন্যতম একটা বড় রাজনৈতিক দল বিএনপি যখন বাইট করেছে, বিএনপি যখন এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন পরিস্থিতির কারণে তাদেরকে সরে আসতে হয়েছে প্রথম 7টা পয়েন্টে। আর লাস্টের যে 3টা পয়েন্ট বলেছি, সেই 3টা পয়েন্টে তাদের গতি যে বেড়েই চলছে, সেটা আগামীর নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে সেই মতামতটা আপনারা দিবেন। সেই 3টা পয়েন্ট কি? বিশ্ববিদ্যালয়ে 4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে তাদের ভূমিধস বিজয়, এটা আগামীর নির্বাচনে তাদেরকে কতটুকু পজিটিভ প্রভাব দিবে। 2 নম্বরে তাদের বট বাহিনীর যে প্রচার প্রসার চলছে, তারা এখান থেকে পিছু হটেনি, এটা তাদের নির্বাচনী ফলাফলকে কতটুকু প্রভাবিত করবে, পজিটিভ নেগেটিভ। আর লাস্টে গিয়ে হলো তারা যে এই জান্নাতের টিকিট বিক্রি করছে, ঈমান থাকবে কি থাকবে না সেই ব্যবস্থা করে দিচ্ছে, এটা এখনো বাড়িয়েই চলছে তারা, এটার ক্ষেত্রেও তারা পিছু হটেনি। তো এটা আগামীর নির্বাচনে কি প্রভাব ফেলবে সেই মতামত আপনারা দিবেন। আর আগামী পর্বে বিএনপির আমলনামা নিয়ে আলোচনা করব, যে 24-এর অভ্যুত্থান থেকে শুরু করে এই তফসিল ঘোষণা পর্যন্ত এই 1.5 বছরে বিএনপি কি কি করেছে, কি চেয়েছে, কি পেয়েছে, কি পায়নি, কি হারিয়েছে, তাদের সফলতা কি, তাদের ব্যর্থতা কি, সেই আগামীর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।